এবার মোস্তফা খামেনিকে নিয়ে বড় দুঃসংবাদ দিল রয়টার্স। প্রথম দিনের হামলায় গুরুতর আহত হয়েছেন নতুন সর্বোচ্চ নেতা। ভিন্ন কথা বলছে ইরান। যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরে নিচ্ছে মিত্ররা। হরমুজ ইস্যুতে জাহাজ পাঠাতে নারাজ ন্যাটোর দেশগুলো। ভিন্ন প্রস্তাব দিলেন ম্যাক্রো। ফের আলোচনায় বসতে চায় ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে ট্রাম্পের বার্তা। চুল পরিমাণ ছাড় দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানের ব্যর্থ চেষ্টার পর এবার এগিয়ে আসলো চীন। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় মধ্যস্থতায় আগ্রহী বেইজিং। পররাষ্ট্রমন্ত্রীর বার্তা। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাব। 5 বছরের জন্য কার্যক্রম বন্ধ রাখার শর্ত তেহরানের। সরাসরি নাকচ করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর তার ছেলে মোস্তফা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি মোস্তফা খামেনিকে। এতে মোস্তফার উপস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে সেদিনের হামলায় মোস্তফা গুরুতর আহত হয়েছেন এবং তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। তবে বিপরীত কথা জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যমগুলো। তাদের দাবি, ওই দিনের হামলায় মোস্তফা পায়ে সামান্য আঘাত পেয়েছেন এবং দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠছেন। তবে এরপরও সন্দেহ কমেনি, কারণ এখন পর্যন্ত সশরীরে দেখা যায়নি মোস্তফা খামেনিকে। মোস্তফার ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, যুদ্ধের শুরুতে বিমান হামলায় গুরুতর আঘাত থেকে এখনও সেরে উঠছেন মোস্তফা। বর্তমানে তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নানা বৈঠকে অংশ নিচ্ছেন। খামেনির স্বাস্থ্য রাষ্ট্রীয় বিষয় পরিচালনার জন্য উপযুক্ত কিনা এ প্রশ্ন এমন এক সময় উঠছে যখন ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংকটের মুহূর্তে রয়েছে। গত 8 মার্চ আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে মোস্তফার কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত না হওয়ায় তার অবস্থান, শারীরিক অবস্থা এবং শাসন করার ক্ষমতা এখনও জনগণের কাছে অধিকাংশেই রহস্য হয়ে রয়েছে। খামেনির আঘাতের মাত্রা বা কেন তিনি এখনও কোনো ছবি বা রেকর্ডিংয়ে উপস্থিত হননি এ বিষয়ে রয়টার্সের করা প্রশ্নের কোনো উত্তর দেয়নি ইরানের জাতিসংঘ মিশন। এছাড়া খামেনির আঘাতের মাত্রা নিয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়নি। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাতানকার মতে, মোস্তফার আঘাতের তীব্রতা যাই হোক না কেন, এই নতুন এবং অনভিজ্ঞ নেতার পক্ষে তার বাবার মতো ক্ষমতা প্রয়োগ করা সম্ভব হবে না। ভাতানকা আরও বলেন, যদিও তাকে ধারাবাহিকতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে, তবে একই স্তরের স্বতঃস্ফূর্ত কর্তৃত্ব গড়ে তুলতে তার কয়েক বছর সময় লাগতে পারে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। ইতিহাসে মার্কিন প্রেসিডেন্টের প্রতিটি পদক্ষেপে তালে তাল মেলাতে দেখা গেছে ন্যাটো মিত্রদের। এমনকি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শুরুর দিকে একই অবস্থানে থাকতে দেখা যায় মার্কিন মিত্রদের। তবে সময়ের সাথে বদলেছে পরিস্থিতি। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গ দিচ্ছেন না বন্ধু দেশগুলো। যুক্তরাজ্যের পর এবার অবরোধের পরিকল্পনায় যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ন্যাটোর সব মিত্ররা। সব মিলিয়ে ইতিহাসে প্রথমবার চরম বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে 6 সপ্তাহের চলমান সংঘাত নিরসনে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এই কঠোর অবরোধের ঘোষণা দেন। তিনি চেয়েছিলেন মিত্র দেশগুলো এই সামুদ্রিক অবরোধে তার সঙ্গে যোগ দিক, কিন্তু ন্যাটোর সদস্য দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা এই প্রক্রিয়ায় জড়াবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ব্রিটেনের উপর যথেষ্ট চাপ থাকলেও তারা এই মুহূর্তে এই যুদ্ধের অংশ হতে চাচ্ছেন না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা এই নৌ অবরোধ সমর্থন করছেন না।
ব্রিটেনের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও এই অভিযানে নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। মিত্র দেশগুলোর এমন অবস্থানে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ ক্ষুব্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যা ন্যাটো জোটের ভেতরে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করবে। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ভিন্ন প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, ফ্রান্স, ব্রিটেন ও অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলে একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা। ম্যাক্রো স্পষ্ট করেছেন যে এটি কোনো আক্রমণাত্মক অভিযান হবে না, বরং পরিস্থিতি স্বাভাবিক হলে তারা কেবল আত্মরক্ষামূলক ও শান্তি রক্ষার কাজে অংশ নেবে। এই সিদ্ধান্তটি ট্রাম্পের সরাসরি সংঘাতের নীতির চেয়ে সম্পূর্ণ আলাদা। ইসলামাবাদে সাম্প্রতিক বৈঠকটি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি থেমে যায়নি, বরং নতুন করে আলোচনার সম্ভাবনা জোরদার হয়েছে। দ্বিতীয় দফা বৈঠকে বসতে উভয় পক্ষ সম্মতি জানালেও এখনও সময় ও স্থান চূড়ান্ত হয়নি, যা অনিশ্চয়তা বাড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। তিনি দাবি করেছেন, বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি মূল বিরোধের বিষয় এবং যুক্তরাষ্ট্র কোনোভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। পাকিস্তানের মধ্যস্থতায় প্রায় ২১ ঘণ্টাব্যাপী এই বৈঠকে কিছু বিষয়ে অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানা গেছে। তবুও উভয় পক্ষ পুনরায় আলোচনায় বসতে রাজি হওয়ায় কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে দীর্ঘদিনের উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই এই সংলাপ শুরু হয়। এখন নজর রয়েছে সম্ভাব্য দ্বিতীয় বৈঠকের দিকে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি টেকসই হবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন দেশ সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানাচ্ছে। তাদের মধ্যে চীন একটি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতিকে খুবই ভঙ্গুর বলে উল্লেখ করে এটিকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদে বলা হয়েছে, ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। তিনি বলেন, কঠিন প্রচেষ্টার মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াং ই আরও উল্লেখ করেন, সংঘাত নিরসনে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই ধরনের উদ্যোগকে চীন স্বাগত জানাবে। পাশাপাশি পরিস্থিতি শান্ত রাখতে বেইজিংও নিজেদের পক্ষ থেকে প্রয়োজনীয় অবদান রাখতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। এ ধরনের কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।